শুরু করছি বাংলা বলছি। আজকে নজর মণিপুরের দিকে, কারণ মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কোন পথে যাচ্ছে মণিপুর? রাষ্ট্রপতি শাসন জারি কি ভবিতব্য মণিপুরের? এই প্রশ্ন এখন গোটা ভারত জুড়ে। আমরা তাই নিয়ে আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে বীরেন সিং এর পদত্যাগের দুদিন পরও ওই পদের জন্য নতুন নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে প্রবল হয়ে উঠছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা। বীরেন সিং এর বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব পেশের কথা জানিয়েছিল কংগ্রেস, কিন্তু তারপরেই বীরেন সিং পদত্যাগ করেন। 2023 সালের মে মাসে রাজ্যে জাতিগত হিংসা শুরুর পর থেকে জটিল হয়েছে মণিপুরের পরিস্থিতি। কুকি মেইতেই সংঘর্ষে 250 জনের বেশি প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ গৃহহীন। সংবিধানের 356 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন জারির ফলে রাজ্য সরকারের সমস্ত কার্যকলাপ কেন্দ্রের কাছে এবং রাজ্য আইনসভার কার্যকলাপ সংসদের কাছে বর্তাবে। শুধুমাত্র উচ্চ আদালতের কার্যকলাপ অপরিবর্তিত থাকবে। রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর রাষ্ট্রপতি যদি মনে করেন যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এই সংবিধানের বিধান অনুসারে রাজ্য সরকার পরিচালনা করা সম্ভব নয়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। People of Manipur deserves is a responsible government who can deal with the situations, because it's an unprecedented chaos that we have seen subversion of all the propriety of constitutional order. ये एक एग्जाम्पल है, दृष्टांत है लोगों के सामने कि बीजेपी कैसे चलाता। जो प्रांत में इतना अशांति है वहाँ पर सिद्धांत लेने में उसको इतना टाइम लगा। उनको बहुत पहले इस्तीफा दे देना चाहिए था। मेरी समझ से बाहर है कि भारतीय जनता पार्टी की क्या मजबूरी थी कि वहां से न मुख्यमंत्री को हटाया, न प्रधानमंत्री गए, न मणिपुर के हालात ठीक करने की तरफ कोई कदम उठाया। কেন পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রীর? রাজ্যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ায় বীরেন সিং এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির অন্দরেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন। এরপর প্রকাশ্যে আসে বিতর্কিত অডিও টেপ, যেখানে মণিপুরের জাতিগত হিংসা বাঁধানো ও তা জিয়ে রাখার কৃতিত্ব দাবি করতে শোনা যায় বীরেন সিংকে। ট্রুথ ল্যাবের রিপোর্ট অনুযায়ী অডিওর গলা মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এত কিছুর পরও ইস্তফা দিতে রাজি ছিলেন না বীরেন, কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের লাগাতার চাপের মুখে অমিত শাহর পরামর্শে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা। নতুন কোনো মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি শাসন? মণিপুরে চোখ গোটা দেশের। কলকাতা টিভি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, রয়েছেন শুভময় মৈত্র। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি। এবং আমাদের সঙ্গে সরাসরি ইম্ফল থেকে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট নিউজ দ্য ট্রুথের এডিটর তমাল সাহা। আমি শুরুতে তমালের কাছেই চলে যাব। তমাল, তুমি তমালের সঙ্গে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সুমনদার কাছে আসি। সুমনদা, কোন পথে যেতে চলেছে মণিপুরের পরিস্থিতি? এবং যদি আমরা দেখি যে সময়সীমাটা ছিল, অর্থাৎ বিধানসভার দুটো অধিবেশনের মধ্যে যে ম্যাক্সিমাম ব্যবধান যেটা থাকতে পারে, যে সময়সীমা 6 মাস, সেটা আজকেই সেই ডেডলাইনটা শেষ হচ্ছে। এটাকে মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস বলা যেতে পারে? কনস্টিটিউশনাল ক্রাইসিস। দেখুন, আমি যখন আলোচনা করছি, আপনি যে প্রতিবেদন দেখালেন সেই প্রতিবেদনে অন্যতম উপস্থিত বিজেপির উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক সম্বিত পাত্র একটু আগে আবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে দেখা করে তিনি হোটেলে গেছেন বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলতে। এই যে কথাবার্তাটা চলছে সেটা যেটা আপনি বললেন, সেই কারণে অর্থাৎ আর্টিকেল 174 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লিয়ারলি সেজ যে বিধানসভা দুটো অধিবেশনের মধ্যে কখনো 6 মাসের বেশি বিরতি থাকতে পারে না। আমাদের মনে রাখতে হবে, যেদিনকে বীরেন্দ্র সিং পদত্যাগ করেছিলেন তার আগে কিন্তু ঠিক ছিল যে 9ই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন বসবে, যেটা নাল অ্যান্ড ভয়েড বলে রাজ্যপাল ঘোষণা করেছেন। যদি নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করেন তাহলে তিনি সংবিধানের 174 ধারাকে অস্বীকার করছেন। এবার বিজেপির কাছে একটা উপায় ছিল যে বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, কিন্তু আবার লোকসভায় বাজেট অধিবেশন চলছে। সাধারণত এটা খুব প্রচলিত পদ্ধতি না, যখন লোকসভা ইন সেশন তখন আপনি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করলেন অথচ সেটা নিয়ে আলোচনা হবে না। ফলে বিজেপি চেষ্টা করছে পসিবলি
যেটা শোনা যাচ্ছে যে বিজেপি আজ রাত্রে লোকসভা যদি একটা সেশনের বাইরে চলে যায়, অর্থাৎ বাজেট অধিবেশন যদি আবার মার্চ মাস থেকে শুরু হয়, তাহলে বিজেপি ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করবে। কারণ বিজেপি বীরেন্দ্র সিং এর কোনো উত্তরসূরি খুঁজে পায়নি। আর অন্যদিকে কংগ্রেস যে নো কনফিডেন্স মোশন প্লেস করে রেখেছে, তাতে বিজেপিরই মেইতেই এবং কুকি বিধায়কদের একটা বড় অংশ সমর্থন করতে পারেন বলে খবর। যদি নো কনফিডেন্স মোশনে বিজেপির সরকার পড়ে যায় তাহলে সেটা আরো খারাপ, এবং যদি মেইতেই কুকিদের একটা জোট তৈরি করে কংগ্রেস সরকারে চলে আসে মণিপুরে, সেটাও বিজেপির জন্য বিপজ্জনক। তো বিজেপি একটা নজৌনস্থ অবস্থায় পড়ে গেছে। তারা কনস্টিটিউশনের আর্টিকেল 174-কে অস্বীকার করতে পারছে না, তাহলে তাদের সেশন ডাকতেই হবে। সেশন না ডাকার একমাত্র উপায় প্রেসিডেন্ট রুল, তাহলে আবার লোকসভার অধিবেশন চলছে। ফলে বিজেপি একটা নজৌনস্থ অবস্থায় আছে। হতে পারে যে লোকসভার অধিবেশন যদি আপাতত মুলতবি হয়ে যায়, তাহলে বিজেপি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করবে। কারণ এখনো অবধি বীরেন্দ্র সিং এর কোনো উত্তরসূরি বিজেপির কাছে নেই। উল্টো দিকে কংগ্রেসের চ্যালেঞ্জ রয়েছে যে কংগ্রেস অনাস্থা প্রস্তাব এনে নিজেরা নতুন সরকার করতে পারে। আমি একটু শুভময়দার কাছে যাব। শুভময়দা, এই মুহূর্তে মণিপুরের যে পরিস্থিতি, সেটাকে কি সাংবিধানিক সংকট বলা যেতে পারে? দেখুন, প্রথম হচ্ছে সাংবিধানিক সংকট, এবং দ্বিতীয় যে বিষয়টি মূল বলার কথা সেটা হচ্ছে যে এই যে ডবল ইঞ্জিন সরকারের গল্প গোটা দেশ জুড়ে আমরা শুনতে পাই, যে কেন্দ্রে যিনি ক্ষমতায় আছেন, রাজ্যে তিনি ক্ষমতায় থাকলে নাকি কোনো সমস্যা হবে না, ভারতের গণতান্ত্রিক পরিসর আরো এগোবে, তার একটা ব্যর্থতার উদাহরণ কিন্তু খুব পরিষ্কারভাবে এটা হয়ে রইল। অর্থাৎ একেবারে বিজেপির সরকার চলছে, সেখানে অবশ্যই প্রচুর অশান্তি আছে। তার ব্যাপারে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রতি আজকে শুধু বিজেপি নয়, কংগ্রেসের সময় থেকেও বহু সময় আমরা তাদেরকে খুব ভালোভাবে যেভাবে উন্নয়ন করা যায় সেটা করিনি, এবং তারপর বিভিন্ন ধরনের অশান্তি এবং একটা বর্ডার স্টেট, এবং সেই জায়গায় গোটা বিষয়টি সম্পূর্ণ গুলিয়ে গেল, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, এখনো কোনো মুখ্যমন্ত্রী নেই, এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বলে মনে হচ্ছে। মূল যে বিষয়টা সেটা হচ্ছে সমস্যাটা দেখুন কত দিন ধরে চলছে, কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেখানে এত দিন ধরে। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার কি উচিত ছিল না যে সেখানে আরো বেশি নজর দেয়া? আমাদের বাকি যে ঘটনাগুলো ঘটছে তার বাইরে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারত আমাদের কাছে ভীষণ সেন্সিটিভ। সকলেই জানেন আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার পক্ষে এইদিকে চীন এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে পাশে বার্মার দিকে প্রচুর গন্ডগোল, বাংলাদেশে অসম্ভব অশান্তি হচ্ছে, সেই সব মিলিয়ে মণিপুরের যে সমস্যা তার সমাধানের জন্য ভারতবর্ষকে একটা রাষ্ট্র হিসেবে অত্যন্ত দায়িত্বশীল কতগুলো জায়গা নেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা হতেই পারে, খুব চেষ্টা করেও ফেল করেছেন, তখন তো সরকারকে বলতে হবে আমরা ফেল করেছি, কিন্তু সরকার সেই ব্যর্থতার কথাটা কিছুতেই বলছেন না, এবং আজকে দেখুন একটা সাংবিধানিক সংকটের জায়গা তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে এত শক্তপোক্ত একটা কেন্দ্রীয় সরকার বলে আমরা মনে করি, আমরা সবসময় মনে করি যে একটা যে রাষ্ট্রবাদের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রশ্ন, সেই জায়গায় বিজেপি শক্তপোক্তভাবে দেখবে বিষয়গুলোকে, কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটছে শক্ত হাতে শান্তি শৃঙ্খলা তো শক্ত হাতেই বজায় রাখতে হয়। যখন কোথাও দাঙ্গা হয় তখন তো রাষ্ট্রকে বলতে হয় দাঙ্গাবাজদের মাথা ভেঙে দেবো। এই যে জায়গাটায় কিন্তু যে গন্ডগোল হচ্ছে সেই জায়গায় আসলে মূল জায়গাটা কি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধর্ম এবং জাতি গোষ্ঠীর মধ্যে যে আইডেন্টিটি পলিটিক্স, এই জায়গার মাধ্যমে কোনো একটি রাজনৈতিক দল যদি ভাবে তার নিজের সুবিধেটাই দেখবে, দেশের স্বার্থটা দেখবে না, তাদের দলের প্রচারের জন্য, তাদের দলের ব্যাপ্তির জন্য যদি মানুষ তার যে রাজনৈতিক দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব অস্বীকার করতে যায়, তখন এই ধরনের ঘটনাই ঘটে। আমি আসবো শুভময়, আপনার কাছে ইতিমধ্যে চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন। আমি সরাসরি একবার চলে যাব ইম্ফলে কি চলছে। তমাল সাহা সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তমাল, তুমি গত কয়েকদিন সেখানে রয়েছো, এবং যদি আমরা দেখি যে আজকের দিনটা খুব ক্রুশিয়াল, কারণ দুই বিধানসভার অধিবেশনের মধ্যে যে ম্যাক্সিমাম সময় যেটা থাকতে পারে সেই ডেডলাইনটা আজকে শেষ হচ্ছে, 12ই ফেব্রুয়ারি সেটা শেষ হচ্ছে। ওখানে বিভিন্ন শিবিরে কি অ্যাক্টিভিটি চলছে? তাহলে কি রাষ্ট্রপতি শাসনই মণিপুরের এই মুহূর্তের ভবিতব্য বলে মনে হচ্ছে? বলাটা খুব ডিফিকাল্ট মৌপিয়া। আমি একটু আগে একটা শো করলাম, শোয়ের টাইটেলটা রেখেছিলাম আই ডোন্ট নো। সত্যি বলছি আমি জানি না, আর শুধু আমি নয়, কেউই জানে না। যদি ডেমোক্রেসি ইজ অফ দি পিপল, ফর দি পিপল অ্যান্ড বাই দি পিপল, তাহলে সেই ডেমোক্রেসি অর্থাৎ মণিপুরের মানুষ জানেন না
তারা যে রাজ্যে আছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে। এখন বীরেন সিং রিজাইন করে দিয়েছে, তারপর কে মুখ্যমন্ত্রী হবে প্রশ্ন আবার তারা জানেন না। তারা জানেন না যে এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস কিনা, তারা জানেন না এরপর প্রেসিডেন্টস রুল আসবে কিনা, তারা জানে না যে এটা সাসপেন্ডেড অ্যানিমেশন কিনা, তারা জানেন না যে নেক্সট 3 মাস কি হবে, তারা জানেন না নেক্সট 3 দিন কি হবে। একটা ফুটবল ম্যাচ 90 মিনিটের হয়, তারপর এক্সট্রা টাইম হয়। এখানে 72 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, চিফ মিনিস্টার রিজাইন করেছেন, অথচ বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠ একটি দল। বিজেপি নিজে 32 জন এমএলএ আছে, 32, 60 অ্যাসেম্বলি সিট, তার মধ্যে 32টি হচ্ছে বিজেপির। সংখ্যাগরিষ্ঠ শুধু নিজের দক্ষতায় নয়, অন্যান্য অ্যালায়েন্স পার্টিদেরকে যদি সাথে নেওয়া হয় তাহলে সেই অ্যালায়েন্সের সংখ্যা দাঁড়াচ্ছে 47 থেকে একজন হচ্ছে এন বীরেন সিং, তিনি রিজাইন করলেন, তারপরেও কিন্তু অ্যাসেম্বলি চলতে পারতো। আর খুব ইন্টারেস্টিং এটা যে 9 তারিখে এন বীরেন সিং রিজাইন করলেন এবং কিছু ঘন্টার মধ্যে গভর্নর একটি নোটিফিকেশন জারি করে বলে দিলেন যে 7ই যে অধিবেশনটি আছে 12th লেজিসলেটিভ অ্যাসেম্বলির 7ই যে অধিবেশনটা, যেটা 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা, সেটা নাল অ্যান্ড ভয়েড। আমরা লাস্ট কবে এই দুটো শব্দ শুনেছি গভর্নরের থেকে ইস্যু হওয়া নোটিফিকেশন একটা অধিবেশনের জন্য, আমরা জানি না। নাল অ্যান্ড ভয়েড। সো নাল অ্যান্ড ভয়েড মানে এটা যে হচ্ছে না সেটা তো বড় কথা, কবে হবে তার কোনো অ্যাসিওরেন্স নেই। এরপর যেটা তুমি রাইটলি মেনশন করলে যে 6 মাসের এখতিয়ার পেরিয়ে যাওয়ার পর এটা কি কনস্টিটিউশনাল ক্রাইসিস, এখনো কেন অ্যাসেম্বলি সেশন ডাকা হয়নি, তার উত্তরে বলতে গেলে আমরা জানি না এরপর কি হবে। আমরা যেটা জানি যে আমি যে হোটেলটায় দাঁড়িয়ে রয়েছি বা যেখান থেকে রিপোর্ট করছি, সে হোটেলের ভিতরে সম্বিত পাত্রা অর্থাৎ নর্থ ইস্টের ইনচার্জ বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট, যার কাছে দায়িত্ব রয়েছে, আর সত্যি যদি এটা ফুটবল ম্যাচ হয় তার রেফারি হিসেবে উনি রয়েছেন মণিপুরে, উনি অনেক জনের সঙ্গে মিটিং করেছেন। কিন্তু ওনাকে বাদ দিয়েও আমি যেটা সূত্র থেকে জানতে পারছি যে বিজেপির অন্তর্মহলেও যে একটা ফ্যাকশন রয়েছে, সে ফ্যাকশনেও কিন্তু নিজস্ব মিটিং চলছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও, জানি না এটা কনফিডেন্স না ওভার কনফিডেন্স, এন বীরেন সিং রিজাইন করে নিলেন, কিন্তু 72 ঘন্টার মধ্যেও বিজেপির কাছে নম্বর থাকা সত্ত্বেও এখন একটা মুখ্যমন্ত্রী বের করতে পারেননি। কারণ যেটা সূত্র থেকে জানতে পারছি, 3টে ফ্যাকশন আছে এবং 3টে ফ্যাকশনের নিজস্ব লবি আছে, এবং কে মুখ্যমন্ত্রী হবে, সেই মুখ্যমন্ত্রী কি আজকের তারিখে এই পরিস্থিতির দায়িত্ব নিতে চাইবেন, সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। অতএব এই মুহূর্তে মণিপুরের একটা মুখ্যমন্ত্রী নেই, এবং তারপরে এটা কনস্টিটিউশনাল ক্রাইসিস না এবার প্রেসিডেন্সিয়াল রুল আসবে, না এবার সাসপেন্ডেড অ্যানিমেশন হবে, কেউ জানে না। সত্যি আমরা কেউ জানি না। মানুষ এটাই জিজ্ঞাসা করছে যে এরপর তাহলে কি। আর যেটা তোমাদের প্যাকেজে বললো মৌপিয়া, যে দেশের নজর রয়েছে, দেশ আর দশের মধ্যে তফাৎ যদি আজ কিছু হয় সেটা মণিপুর চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেশকে রিপ্রেজেন্ট করে কারা? সরকার। দেশকে রিপ্রেজেন্ট করে কি? পাবলিক রিপ্রেজেন্টেটিভ। সে সরকারে থাকুক অপোজিশন, কে মুখ খুলে কথা বলছে? কেউ নয়। এখানে বিজেপিও কথা বলছে না, যে 5 জন কংগ্রেসের এমএলএ আছে যারা নাকি নো কনফিডেন্স মোশন মুভ করবে বলেছিল, তারাও কোনো কথা বলছে না। সেন্ট্রাল কংগ্রেসের তারাও কোনো মুখে কথা বলছে না, সেন্ট্রাল বিজেপি লিডারশিপও কোনো কথা বলছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কথা বলছে না, এখানে গভর্নর কিছু কথা বলছে না। দেশ রিপ্রেজেন্টেড হয় মিডিয়া দিয়ে। আই এম থ্যাঙ্কফুল টু ইউ মৌপিয়া যে তোমাদের চ্যানেলে এই জিনিসটা, আপনাদের চ্যানেলে এই জিনিসটা দেখানো হচ্ছে। মণিপুর নিয়ে একটা ন্যাশনাল মিডিয়া আলোচনা করছে। কি নিয়ে আলোচনা হচ্ছে? কোন পডকাস্টার কি অশ্লীল কথায় কোন শোতে কি বলেছেন, সেটা নিয়ে গোটা দেশ তোলপাড়। আরে দেশ তোলপাড় হয়েছে না তোলপাড় করানো হয়েছে? সেই তোলপাড়টা তো দেশের রিপ্রেজেন্টেটিভ মিডিয়াও করাতে পারতো, কেউ করায়নি। তাই দেশের নজর আছে না দশের নজর আছে, আর তার মধ্যে কি কোনো তফাৎ সৃষ্টি হয়েছে, সেটা হয়তো মণিপুর একটা গ্লেয়ারিং এক্সাম্পল। আমি আসবো তমাল তোমার কাছে আবারও। আমি একটু সুমনদার কাছে আসি। এখানে যে সুমনদা, যে প্রশ্নটা বারবার আসছে যে আজকে যখন এই বিধানসভার অধিবেশনের যে সময়সীমা, যে ম্যাক্সিমাম যে ব্যবধানটা থাকতে পারে, সেই ডেডলাইনটা যখন পেরিয়ে যাচ্ছে, তাহলে কি এরপর প্রেসিডেন্টস রুল, সেটা অবশ্যম্ভাবী? এখানে 2002-এর একটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের প্রসঙ্গ চলে আসছে, যেটা ভারত ভাই ভাগবানজি ভাই ভার্সেস স্টেট অফ গুজরাটের, যেখানে যে জাজমেন্টটি রয়েছে যে এই 6 মাসের মধ্যে বিধানসভার অধিবেশন ডাকা যায়নি, মানে এটা মানে অবশ্যম্ভাবী গ্রাউন্ড নয় যে প্রেসিডেন্টস রুল বা 356 সেটাকে জারি করার। দেখুন, মানে যেখানে তমাল শেষ করলেন, আমি যদি সেখান থেকে শুরু করি, দেখুন আপনাকে কেন মণিপুর নিয়ে আলোচনা করতে হবে, এবং সত্যিই কেন আপনি একজন ইউটিউবার নিয়ে আলোচনা করবেন না? দেখুন, মণিপুর এমন একটা জায়গা যার সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক আছে। বাংলাদেশের অবস্থা খুব খারাপ, মায়ানমারে গৃহযুদ্ধ চলছে, এবং
প্লিজ রিমেম্বার যে এই সরকার, বিজেপির সরকার অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছে, যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আমাদের 26শে জানুয়ারি এসেছিলেন, যে আমরা মায়ানমারের বিভিন্ন এথনিক আর্মড গ্রুপের সঙ্গে আলোচনা করেছি উইথ হেল্প অফ ইন্দোনেশিয়া। তার মানে মায়ানমারে আমাদের ইন্টারেস্ট আছে। মণিপুরের চাইতে মায়ানমারের সঙ্গে বেশি বর্ডার আমাদের কিছুতে নেই। তো যদি মণিপুর অশান্ত থাকে, তাহলে শুধু মণিপুরের টেনশন না, আমাদের এন্টায়ার বিদেশ নীতি টেনশনে, মায়ানমারে কি হচ্ছে আমরা জানতে পারবো না, আমরা বাংলাদেশ নিয়ে আমাদের যে কোনো ধরনের পদক্ষেপের আগে চিন্তায়। যেটা তমাল বললেন, দেখুন সম্বিত পাত্র ওখানে বসে আছেন, উত্তর পূর্বের ইনচার্জ। আমি যদি বিজেপির মতো করে ভাবি, তাহলে তাদের জন্য মণিপুরে একটা স্টেবিলিটি অবিলম্বে দরকার। অবিলম্বে এই কারণে দরকার, আবার আমি রিপিট করছি, আপনাকে মায়ানমারের জন্য মণিপুরকে দরকার, আপনার বাংলাদেশের জন্য মণিপুরকে দরকার, আপনার মণিপুরকে স্টেবিলাইজ করা ওভারঅল দেশের জন্য দরকার। বাট বিজেপি গত 72 ঘন্টা ধরে কোনো উত্তর বার করতে পারেনি। এটাই পয়েন্ট, যেটা এটা বিজেপি জানে না, এটা সম্বিত পাত্র জানেন না, অমিত শাহ নরেন্দ্র মোদীরা জানেন না, এমনটা তো নয়। তাহলে কেন দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা নেওয়া যাচ্ছে না? এ প্রসঙ্গে ডেফিনেটলি আমরা আসবো। তার আগে আমি চন্দনদার কাছে যাই, যে চন্দনদা, যেটা একটু আগে তমাল বলছিল, যে সত্যি তো আমরা ন্যাশনালি বা মণিপুরেও কংগ্রেসকেও সেভাবে ভোকাল হতে দেখছি কি? আমরা যে রাহুল গান্ধীকে মণিপুর নিয়ে এত ভোকাল হতে দেখেছি, যে রাহুল গান্ধীকে আমরা তার দ্বিতীয় দফার যে ন্যায়যাত্রা সেটা শুরু করতে দেখেছি মণিপুর থেকে, সত্যি কি কংগ্রেস এইরকম একটা ক্রাইসিসের মুখে যখন দাঁড়িয়ে রয়েছে মণিপুর, তখন আপনারা সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখো, এটা খুব স্বাভাবিক অর্থে আমরা গুরুত্ব দিচ্ছি। আমি জানি না কিভাবে এটা এক্সপ্লেনেশন হলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রথম থেকে তুমি খুব ভালো করে জানো, এই রাহুল গান্ধীর ওই ন্যায়যাত্রা শুরুর আগেও রাহুল গান্ধী দুবার যখন একেবারে পিক অফ ক্রাইসিস ছিল, উনি নিজে ওখানে গেছেন এবং ক্যাম্পগুলো ভিজিট করেছেন। আমরা মণিপুরকে প্রশ্ন, যে তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস, যে কংগ্রেসের বিধায়করা এতটাই কনফিডেন্ট ছিলেন নো কনফিডেন্স মোশন আনার ব্যাপারে, তারা এই মুহূর্তে রাজ্যপালের কাছে গিয়ে কেন তারা আর্জি জানাচ্ছেন না যে তারা সরকার করতে চান? না না, এটা একটা পরিষ্কার প্রশ্ন। দেখো, এখানে সংখ্যাতত্ত্বের প্রশ্ন আছে, খুব ভালো করে জানি। এবং আমরা ওখানে কটা? আমরা ওখানে 5টা। আমরা খুব ভালো করে জানি 60 সদস্যের একটি বিধানসভা। সেখানে আমরা নো কনফিডেন্স মোশন কিন্তু সবসময় একটা সরকার গঠন করে দেওয়ার জন্য না। এখানে কিন্তু একটা কারণ থাকে, যে আমরা দীর্ঘদিন দাবি করে আসছি এন বীরেন সিংয়ের যে অপদার্থতা প্রশাসনিক স্তরে, সেটা বারবার প্রকট হচ্ছে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে সজাগ ছিলেন না, এবং রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও না। তোমার মনে থাকতে পারে, ইনি একবার পদত্যাগ করবার একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু একটা স্টেজ ড্রামা হয়েছিল, কিছু মহিলা নাকি তার ওই পদত্যাগপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে সেখানে, ইজ ইট দ্যাট সিম্পল যে একজন মহিলা বা কয়েকজন মহিলা ছিঁড়ে ফেলে দিল এবং পুরো স্টেটে তারপরে আগুন জ্বলে গেল, তারপরে আরো বেশি ডিসপ্লেসমেন্ট হলো, 250-এর ওপর মানুষ নিহত হলো? ঠিক ওইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার তো কোনো অ্যাকশন নিলেনই না, প্রধানমন্ত্রী চুপ। আমরা এই ঘটনাগুলো দেখেছি, আমরা বারবার এটাকে পয়েন্ট আউট করে। দেখো, আমরা যখন নো কনফিডেন্স করি, নো কনফিডেন্সের সূত্র কিন্তু শুধুমাত্র একটা সরকার ফেলে দিয়ে নতুন সরকার আসা না, ইটস আ পয়েন্ট অফ অ্যাটেনশন। আমরা বারবার এই পয়েন্ট অফ অ্যাটেনশনটা আনতে চেয়েছি, দ্যাট ইজ আ ক্রাইসিস। এখানে কোনো অস্বীকার করে লাভ নেই। মণিপুর একটা সব থেকে বড় সিভিক ক্রাইসিস, শুধু পলিটিক্যাল না। এবং সেখানে দাঁড়িয়ে, এবং তার সাথে এথনোলজি তো আছেই। আমি তোমাকে যেটা পরিষ্কারভাবে বলতে পারি, কংগ্রেস ওই পয়েন্ট অফ অ্যাটেনশনটা এনেছে, এবং সেটা আমরা বারবার বলেছি, আমরা দাবিও করেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অ্যাকশনটা নেওয়া হোক। আজকে কি হলো? আজকে বীরেন সিং কনফিডেন্সের ওই জায়গাটাতে উনি কনফিডেন্ট ছিলেন না, ঠিক আগের দিন উনি রিজাইন করলেন, এবং তারপরে ওটা ক্রাইসিস বল তৈরি হয়ে গেল। সে বলটা এখনো খেলা হচ্ছে। আমি একটু পাশে গিয়ে তোমাকে বলতে পারি, 174/1 এটা তো দেশীয় আর্টিকেল, এটা তো আইন। এবং এক্ষেত্রে আমরা বারবার বলছি, এই বিধানসভা রাষ্ট্রপতি শাসন জারি করে ওই পিছন দিক থেকে খেলবো, এটা হবে না। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, যদি মনে হয় ওপেন একটা ইলেকশন কল করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আমি আসবো এই প্রসঙ্গে। ইতিমধ্যে শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি এই প্রসঙ্গ নিয়ে। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। গত 23 মাসে একবারও জ্বলন্ত মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় একবার বক্তব্য রেখেছেন, অমিত শাহকে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও হয়েছে, কিন্তু কেন বারবার বিরোধীদের দাবি উপেক্ষা করে মণিপুরকে এড়িয়ে গেছেন নরেন্দ্র মোদী?
আমরা এই প্রসঙ্গে যাব, তার আগে আমি শঙ্কুর কাছে আসি। শঙ্কু 3 দিন প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত মণিপুরের পরিস্থিতি কোন দিকে যাবে, মণিপুর ঠিক কি অবস্থায় আছে, কোন সাংবিধানিক কাঠামোয় আছে, সেটাই বোঝা যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে মানে যা অফিসিয়াল নিয়ম, সেই নিয়ম অনুসারে ওখানে তো রাজ্যপাল রয়েছেন এবং এখন উনি রেজিগনেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। পরবর্তী কেউ এখনো আবেদন জানাননি, কেউ আবেদন জানান কিনা দেখতে হবে। যদি একটা সম্ভাবনা থাকে তো কেউ আবেদন না জানালে সেক্ষেত্রে বুঝলাম না, মানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপিতে আবেদন জানাতে হয়? না না না, বিজেপি ফর্ম ফিল আপ করতে হয়, মুখ্যমন্ত্রী হতে গেলে কিভাবে করতে হয়? আমিও আবেদন জানাতে চাই। এক সেকেন্ড অপব্যাখ্যা করবেন না, পুরোটা বুঝে নিন। অনলাইনে পুরোটা বুঝে নিন। পরিষদীয় আমি আমার সাংবাদিক জীবনে প্রথম শুনলাম। উনি শেষ করে দিলে বলবো। মিস কল দিয়ে দিদি তো ওখানে লিড করবেন বলে আমি মাঝখানে বলতে গিয়ে সুমন্দা এক সেকেন্ড, হ্যাঁ বলো। আমার বক্তব্য হচ্ছে যে একটা তো পরিষদীয় দল আছে, সেই পরিষদীয় দলের নেতা ঠিক হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন, এসব নিতে সিদ্ধান্ত নিতে সময় লাগে, বা আদৌ হচ্ছে কেউ হতে রাজি হচ্ছেন কিনা বা কি পরিস্থিতি রয়েছে সেটা ধীরে ধীরে বলছো। শঙ্কু বিজেপিতে তার মানে কেউ মুখ্যমন্ত্রী প্রস্তাব দিতে দায়িত্ব নিতে রাজি হচ্ছে না, আছেন কে বলেছেন? তো তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন দল। আরে ভাই মণিপুরের এক সেকেন্ড, অবস্থা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। মণিপুরের ল অ্যান্ড অর্ডার দেখবার জন্য কেন্দ্রীয় স্তরে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে। একটাও নেই। হ্যাঁ, কংগ্রেস বলছে, কংগ্রেস উস্কাতে দেখেছিলেন রাহুল গান্ধীকে দিয়ে, সাধারণ মানুষ পাঠিয়ে দিয়েছিলেন। দোকানে কি করেছিলেন? আপনাদের সময় মণিপুরের কি অবস্থা ছিল? আপনারাই তো উস্কাচ্ছেন, আপনারা বৈদেশিক শক্তিকে ওখানে উস্কাচ্ছেন। কংগ্রেসের সময়কালে একাধিক বেআইনি সিদ্ধান্তের পতন, যখন 370 তুলে দিয়েছিল আমাদের সরকার, তখন আপনারা বলেছিলেন এখানে কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার হবে না। তাই বলতে পারবেন না আপনারা? এরা কি বলতে পারবেন না? বিজেপির কেউ আমার বক্তব্য হচ্ছে মুপিয়াদি, দেখুন আজকে কাশ্মীরে যখন 370 তুলে উঠিয়ে দেওয়া হলো এবং তারপরে সবাই এনারা বলেছিলেন বিরোধীরা যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে চায় না ভারতীয় জনতা পার্টি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে শুধু নির্বাচন করিয়েছেন এমন নয়, সেই নির্বাচনে অন্য কেউ নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য দলের কেউ। কই এখন তো বলছেন না, এখন তো প্রশংসা করছেন মণিপুরে। না এক সেকেন্ড বাংলাদেশ এবং দিদি মণিপুরে এই যে কথাটা আপনি বলছেন সেখানে তো পাকিস্তান ছিল। কাশ্মীরে ক্রাইসিস জেনারেট করার পেছনে যেমন পাকিস্তান, তেমনি মণিপুরে ক্রাইসিস জেনারেট করার পেছনে এই ধরনের একাধিক সংগঠন রয়েছে, ইনক্লুডিং কংগ্রেস। কংগ্রেসও মণিপুরে ঝামেলা পাকিয়েছে। এদের সরকার, হ্যাঁ কংগ্রেস সরকার চালানোর সময় একাধিক জাতীয় নীতির জন্য আজকে মণিপুরের সমস্যা তৈরি হয়েছে। আপনি কংগ্রেস, সুমনা আপনি একজন বামপন্থী বুদ্ধিজীবী মানুষ, আপনি কংগ্রেসের হয়ে পল্লী বলছেন। মণিপুরের ক্রাইসিসের পেছনে কি নেহেরুর ভূমিকা? এখানে কি নেহেরুর দোষ আছে? এক সেকেন্ড, নেহেরুর দোষ থাকলে বলো। সারা ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে দেশের বিভাজনের পেছনে কংগ্রেসের দোষ আছে। আমি সৈকতের কাছে আসি। সৈকত, মুশকিল হচ্ছে এই খবর নেই। দেখুন, মণিপুর আমাদের কাছে, বামপন্থীদের কাছে, ইরাবত সিং নারা সিংয়ের মণিপুর একটা সময়ে আমাদের বামপন্থী আন্দোলনে একটা শক্ত জায়গা ছিল, কংগ্রেসের সরকার ছিল। অদ্ভুত একটা বিজেপি যুক্তি হচ্ছে যে কংগ্রেস নাকি মণিপুরকে ডিস্টার্ব করেছে, অথচ মণিপুর কেন, আপনি নর্থ ইস্টের একের পর এক রাজ্য দেখবেন যেখানে কংগ্রেসের একের পর এক নেতা মন্ত্রী, এমনকি ক্যাবিনেট মন্ত্রিসভা পর্যন্ত তাদেরকে বিজেপি তাদের দলে নিয়ে সরকার তৈরি করেছে। একটা সময় বিজেপির নো ম্যানস ল্যান্ড ছিল। এক, দুই হচ্ছে এই যে বারবার শঙ্কুদা বলবার চেষ্টা করছে, দেখুন মণিপুরটা বিজেপির কাছে হট কেক হয়েছে। কিভাবে হট কেক? আচ্ছা, একজন সিটিং সিএম তিনি দায়িত্ব নিয়ে মেইতিদের নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে একটা বাহিনী তৈরি করে ফেললেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, এবং সেই মেইতি বাহিনীর কন্ট্রোল সরকারের হাতেও এই মুহূর্তে নেই। এবং আজকে যে মুখ্যমন্ত্রী হন না কেন তার কাছে বড় চ্যালেঞ্জ বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন বাবুর হাতে গড়া ওই সশস্ত্র বাহিনী। এক, দুই,
মণিপুরের মধ্যে দাঁড়িয়ে এক সেকেন্ড দুই আমি আপনি তথ্য দিয়ে পাল্টা কাউন্টার করুন না। দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে মণিপুরে যে পরিস্থিতি তৈরি করেছে, আজকে আপনি দেখুন তো এই ঘোড়া কেনে বেচার রাজনীতি বা ছোট ছোট কাস্ট পলিটিক্স বা ছোট ছোট গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার রাজনীতি আজকে গোটা উত্তর পূর্ব ভারত গোটা নর্থ ইন্ডিয়াকে আজকে মানে অস্থির অবস্থার মধ্যে দাঁড় করিয়েছে। আপনি যদি দেখেন খুব রিসেন্টলি নাগা স্বায়ত্তশাসিত বিল পাস হবে এবং তারপরে একটা নতুন ইস্যু তৈরি হবে নাগাদের ইস্যু। সেইভাবে বিজেপি আজকে পুরো উত্তর পূর্বতে কোথাও খাসি, কোথাও গারো, কোথাও নাগা, কোথাও আপনার মেইতি, কোথাও কুকি, এই যে ছোট ছোট জনগোষ্ঠীগুলোর ইতিহাস, সেই ইতিহাসকে পরিবর্তিত করে বিজেপির আরএসএস এর রাজনৈতিক আইডিওলজির মধ্যে কনভার্ট করার চেষ্টা করছে। সেখানে মূল রহস্য। আমি আরো একবার ইম্ফলে চলে যাব তমাল শাহর কাছে। তমাল, এখানে আমার প্রশ্ন যে বিজেপি মণিপুর 23 মাস ধরে এরকম অশান্ত থাকার পরও তারা সেখানে বীরেন সিং তার পদত্যাগ নিয়ে বিন্দুমাত্র তো ভাবনা চিন্তা করলোই না, রাদার মুখ্যমন্ত্রী মণিপুর যখন জ্বলছে মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি প্রোটেক্টেড থাকছেন। সেই বীরেন সিংকে কেন এই সময় দাঁড়িয়ে ইস্তফা দিতে হলো? এবং ইস্তফা দেওয়ার পর তুমি যেমনটা বলছিলে 72 ঘন্টা পেরিয়ে গেছে, দফায় দফায় মিটিং হচ্ছে, অথচ এখনো পর্যন্ত এটাকে কিভাবে সামাল দেবে বিজেপি? কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টস রুল সেটাও বিজেপির জন্য খুব কাঙ্ক্ষিত একটা অপশন হতে পারে এমনটা নয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে সামাল দেবে সেটাই ফিগার আউট করতে পারছে না। অর্থাৎ কোথাও কি যে রং হ্যান্ডলিং বিজেপির সেটাই সামনে চলে আসছে। বপিয়া সত্যি বোঝা খুব ডিফিকাল্ট। জানি না বিজেপি কি কনফিডেন্ট ছিল যে বীরেন সিং সরে যাওয়ার পর অন্য কেউ একদিনের মধ্যে ফিক্স হয়ে যাবে, কারণ এটা খুব সারপ্রাইজিং যে যখন নম্বর ওনাদের কাছে আসে, আবারও বলছি 32টা এমএলএ বিজেপি নিজে, তার মধ্যে একজন হচ্ছেন এন বীরেন সিং, তার বাইরে এনপিপি থেকে সাপোর্ট এসছে, বলেছে এন বীরেন সিং সরে গেলে আমরা সাপোর্ট দেবো, তার বাইরে অন্যান্য যে আঞ্চলিক দলগুলো আছে তাদের থেকে সাপোর্ট এসছে, সব মিলিয়ে এনপিএফ সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে বিজেপির কাছে মেজরিটি শুধু নয় 47 আউট অফ 60 এমএলএস এর সাপোর্ট আছে, ইনক্লুডিং 32 বিজেপি। 47 এর মধ্যে একজন মুখ্যমন্ত্রী বের করা বা 32 এর মধ্যে আরেকটি মুখ্যমন্ত্রী বের করা খুব একটা ডিফিকাল্ট কিন্তু একটা রাজনৈতিক পার্টির হওয়া উচিত নয়, যখন তারা নিজেরাই ক্লেম করে তারা বিশ্বের সব থেকে বড় পলিটিক্যাল পার্টি। 2 নম্বর, এন বীরেন সিং রিজাইন করলেন 21 মাস ভায়োলেন্সের পর। 3 মে 2023 প্রথম ইনসিডেন্ট অফ ভায়োলেন্স হয়। তারপর একবার নয় বারবার অপোজিশনের তরফ থেকে ডিমান্ড করা হয়েছে যে মরাল রেসপন্সিবিলিটি কিছু আছে, অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু আছে, উনি মুখ্যমন্ত্রী আছেন যখন তার ওই দায়িত্বটা নেওয়া উচিত। এন বীরেন সিং কিন্তু বারংবার বলেছিলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমি, এই রাজ্যে যখন ক্রাইসিস আছে, ক্রাইসিস থেকে আমি রাজ্যকে বের করা না আনা অবধি আমি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ছাড়বো না। ইনফ্যাক্ট একটা সত্যি তো যিনি বললেন যে একটা সিচুয়েশন হয়েছিল জুন মাসে, আই থিঙ্ক ইফ আই এম নট মিস্টেকেন 30শে জুন, যখন উনি রেজিগনেশনটা ওনার বাড়ির থেকে একটু ছিঁড়ে দিয়েছিল, সেই সময় আমি ইম্ফলে ছিলাম ওনার বাড়ির বাইরে, আমি ওনার বাড়ির বাইরে গেট ক্রস করে ঢুকতে পারছি না, ওনার গেট ভেদ করে সাধারণ জনতা ঢুকে গিয়ে নাকি রেজিগনেশন লেটার হাতে নিয়ে বেরিয়ে এসে ক্যামেরার সামনে ছিঁড়ে দিল। উনি বললেন উনি রিজাইন করবেন না। আশ্চর্যজনক ব্যাপার এটাই যে সবকিছু পেরিয়ে যাওয়ার পর, 2টো লোকসভা সিট বিজেপি হেরে যাওয়ার পর হঠাৎ করে 21 মাস পর এন বীরেন সিং কেন রিজাইন করলেন? তার 2টো ব্যাখ্যা হতে পারে। 5 জন কংগ্রেস এমএলএ নো কনফিডেন্স মোশন নাকি মুভ করতে পারতো, করেনি কিন্তু করতে পারতো। 5 জন নো কনফিডেন্স মোশন মুভ করবে তো কি হয়ে গেছে, 47 জন তো তোমাদের সঙ্গেই আছে। সেখানে যে সোর্সের মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বিজেপির নিজস্ব একটা ফ্যাকশনাল ফাইট আছে, তাই 19 জন ডিসিডেন্ট এমএলএ, যার জন্য সম্বিত পাত্রকে আসতে হয়েছে, উনি এসেছেন এখানে, 19 জন ডিসিডেন্ট এমএলএ আছে এবং তাদের সঙ্গে বারংবার মিটিং করা হয়েছে। ফ্লোর টেস্ট হলে এই 19 জন এমএলএ যদি না আসেন বা পার্টি হুইপকে ফলো না করেন তাহলে বিজেপির সংখ্যাগরিষ্ঠ নাও থাকতে পারে। 1, 2, সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা হয়েছে, সুপ্রিম কোর্ট সিএফএসএল কে একটা টেস্ট করতে বলেছে, সিলড এনভেলপে সুপ্রিম কোর্টকে রিপোর্ট করতে বলেছে, যার জন্য সময়সীমা বাঁধা হয়েছে 3 মাসে। ইমিডিয়েটলি এন বীরেন সিং এর তার জন্য রিজাইন করার দরকার নেই, উনি তো এতদিন ধরে সবকিছু ডিনাই করে এসেছেন। তাই দুটো কেসেই যেন কোনোভাবে অঙ্ক মিলছে না। 3 নম্বর জিনিস কি হতে পারে, যেটা বিজেপির সূত্র থেকে জানতে পারছি, যে সেন্ট্রাল লিডারশিপ চেয়েছে এন বীরেন সিং কে সরাতে। তার কারণ কি হতে পারে? এন বীরেন সিং এর কোনো কি অ্যাকশনে গলদ আছে, তাই সেন্ট্রাল লিডারশিপ তার এগেইনস্টে অ্যাকশন নিতে চাইছে বা নিয়েছে, এবং অ্যাকশন নেওয়ার পর
এখন তারা সেকেন্ড অল্টারনেটিভ পাচ্ছে না, কারণ 3-4টে ফ্যাকশনের সবাই একে অন্যকে পাস অন করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুরের যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের রেসপন্সিবিলিটি নেওয়া অত্যন্ত জরুরি। আরেকটা জিনিস মৌপিয়া, আমি আমার শোতেও বলেছি, তোমার মাধ্যমে বলবো, মানুষ লাস্ট 21 মাসে খুব ঠেকে শিখেছে এবং তারা অত্যন্ত সচেতন এবং তারা জানে যে 21 মাসের ভায়োলেন্সে তারা যা হারিয়েছে তা কোনো পলিটিক্যাল পার্টি জিতুক বা না জিতুক তারা ফেরত পাবে না। যারা মানুষ হারিয়েছেন, প্রিয়জনকে হারিয়েছেন, তারা কোনো পার্টি জিতুক বা পাওয়ারে থাকুক না থাকুক সেই মানুষগুলো ফেরত আসবে না। তাই মণিপুরের মানুষের যে কমিউনিটিরই হোক, তারা ঠেকে শিখে বলছে যদি প্রেসিডেন্টস রুলও হয় তাহলেও আমাদের জন্য ঠিক, কিন্তু তারা একটা অ্যান্সার চায়। প্রেসিডেন্টস রুল কি বিজেপির জন্য ভালো দেখাবে সেটা বিজেপি বলতে পারে, বিকজ বিজেপি এখন ইজ হাই অন ডেলি ইলেকশন ভিক্টরি, আর বিজেপি সেন্টারে আছে, এখানে সংখ্যাগরিষ্ঠ নিয়েও যদি প্রেসিডেন্টস রুলে মণিপুর প্লাঞ্চ করে যায় তাহলে অবশ্যই অপোজিশনের তরফ থেকে প্রশ্ন করার সুযোগ থাকে, কিন্তু যেমন অপোজিশন নীরব হয়ে রয়েছে এই মুহূর্তে, তারা এটা নিয়ে প্রশ্ন করবে কি করবে না আমি জানি না। আপাতত মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, মানুষ একটাই জিনিস বলে, কে সরকারে থাকলো না তার থেকে অনেক বেশি ঊর্ধ্বে হচ্ছে আমার নিচে সিকিউরিটি। মৌপিয়া, একটা ছোট্ট জিনিস আমি বলতে চাইবো, আমার একটা স্টোরি হয়তো কাল পরশুই পাবলিশ হবে। আমরা ইলেকশনের সময় একটা শব্দ খুব শুনেছি, গ্যারেন্টি। আমি বিজেপি সদস্যকে সম্মান জানিয়ে বলছি, গ্যারেন্টি। 70,000-এর বেশি মানুষ বেঘর, হোমলেস, ইন্টারনালি ডিসপ্লেসড, তাদেরকে কম্পেনসেশন অ্যামাউন্ট প্রমিস করা হয়েছে 1 লাখ টাকার। 1 লাখ টাকাটাও বলা হয়েছে 4টে কিস্তিতে দেবে। আজকে 21 মাস পর প্রথম কিস্তি 25,000 টাকা কিছু মানুষ পেয়েছে, আর কিছু মানুষ, বেশি মানুষ পায়নি। যারা পেয়েছে তারা বলছে 25,000 টাকা নিয়ে আমরা কি করব, বুঝতে পারছো? আর আজকে যে জায়গায় পলিটিক্যাল ফ্লাক্সটা ক্রিয়েট হয়েছে, পলিটিক্যাল তুতু ম্যামেতে বাইরে গিয়ে মানুষের কথা যদি বলতে হয়, তারা বলছে আজকে আমাদের চিফ মিনিস্টার নেই, কেয়ারটেকার চিফ মিনিস্টার। একেবারে আমার এখানে প্রশ্ন যে চিফ মিনিস্টার নেই, শঙ্কু, চিফ মিনিস্টার ঠিক করা যাচ্ছে না হাতে নাম্বার থাকা সত্ত্বেও। আচ্ছা, প্রথমেই আমি বলবো যে দেখুন, যে বিষয়টার দিকে তমাল্লা ইন্ডিকেট করেছেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং বলবো যে বাংলার ছেলে ওখানে গিয়ে সাংবাদিকতা করছেন, সেফ থাকুন, কারণ এমনি পরিস্থিতি সিরিয়াসলি অস্বীকার করে তো লাভ নেই, পরিস্থিতি রীতিমতো ঠিক নেই, অনেক জায়গাতেই অনেক খবর আসছে, তো তার কিছু সত্যি কিছু মিথ্যে, কিন্তু এটা ভালো ব্যাপার যে যে প্রচার করা হয় যে ওখানে নিরপেক্ষ সাংবাদিকতা করার জায়গা নেই, অসুবিধে হচ্ছে, খুবই উত্তেজনার পরিস্থিতি। আমি আশা করব যে তমাল্লা স্পেসিফিক্যালি এমন কিছু ভিডিও তুলে আনবেন যেগুলোতে এই ব্যাপারগুলো এস্টাবলিশ করতে সুবিধা হয়, কারণ এখনো পর্যন্ত তমাল্লার এমন কোনো স্টোরি দেখিনি যাতে আমরা মনে করতে পারি যে কেন্দ্রীয় শাসন বা এখনো পর্যন্ত ওখানে চলা রাজ্যের শাসনে খুব একটা বিভৎস কিছু ঘটেছে, এখনো পর্যন্ত তমাল্লার কাছে সেটা আসেনি। যেটা তমাল্লার ইন্ডিকেশনে এসেছে, আমি তো শেষ করিনি, আমি তো বলিনি, এবার আপনি বলবেন, তাহলে বলুন। আমি শুধু বলে রাখি যে এই তমালি বলুন বলুন বলুন, আপনি বলুন, সিপিএম বলুন, সিপিএম বলুন, সিপিএম বলুন। কিন্তু এর থেকে বিভৎস ঘটনা আর কি হতে পারে? তমাল্লা শেষ করলেন বলবো। গোটা পৃথিবীর সামনে আমাদের ইনি কি শেষ করবেন? ইনি শেষ করবেন? মুখ্যমন্ত্রীহীন একটা রাজ্য উপহার দিচ্ছেন। ইনি কি শেষ করবেন? 72 ঘন্টা ধরে একটা রাজ্যে আপনি কি শেষ করবেন? একটা সরকার নেই, নির্বাচিত গণতন্ত্র। আপনি জিতেন না তো, একটাও জিতেছেন? আপনি কি একটাও জিতেছেন? আচ্ছা, এবার আমি বলি, এবার দিদি ক্রাইসিস, এবার তমাল্লা যে রাজনৈতিক ক্রাইসিসের দিকে বলছে, আমার সরল মনে যে প্রশ্নটা আসছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ক্রাইসিসটা কোথায় হচ্ছে, যেখানে ডাবল ইঞ্জিন সরকার। শঙ্কু, ডাবল ইঞ্জিন সরকার। এক সেকেন্ড, যে কোন উত্তর তো এক সেকেন্ড বলতে দিন তমাল্লা। আমার প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি, ডাবল ইঞ্জিনের উত্তর দিচ্ছি, আমি ডাবল ইঞ্জিনের উত্তর দিচ্ছি। তো দেখুন, আমাকে প্লিজ এমন কিছু বলতে বাধ্য করবেন না যে আমাকে দল থেকে কালকে বের করে দিক, কিন্তু আমি তমাল্লার একটা বক্তব্যকে ইন্ডিকেট করব, যে বক্তব্যে আপনি এক সেকেন্ড, কংগ্রেস তমাল্লা একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই রেজিগনেশনের পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন থাকা বা নির্দেশ থাকার স্বাভাবিকতা রয়েছে। আমি এর থেকে বেশি কিছু আমার বলার এখতিয়ার নেই, কারণ আমি পশ্চিমবাংলায় রাজনীতি করি, কেন্দ্রীয় সিদ্ধান্তের অনেক বিষয় আছে যেটা হয়তো আমি জানতে পারি কিন্তু বলবার অধিকার আমার নেই, তাই আমায় মার্জনা করবেন। কিন্তু আমার মনে অনেক সময় শুনুন, একটা রাজনৈতিক মণিপুরের মতো সিরিয়াস জায়গায় একটা রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে,
কিন্তু সেই সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ভারতীয় জনতা পার্টিরই আছে, অন্য রাজনৈতিক দলের নেই, একেবারে নেই। আমি আসবো এক সেকেন্ড, আমি তার আগে কংগ্রেস হলে এতক্ষণে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতেন, আর্মি নামিয়ে দিতেন, মানুষ মেরে দিতেন। অমিত শাহ তিনি গেছেন আমার একটা 5 অবশেষে, সেকেন্ডের প্রশ্ন এবং আছে। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয়েছে। যেভাবে এই ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীহীন দশা চলছে, তাতে এ প্রশ্ন থেকেই যায় যে বিজেপির হ্যান্ডলিং এর কি বলতে চাইছিলেন? না মানে যা শঙ্কুদেব পান্ডা বলছেন আমরা সবাই জানি যে আমি ওনার ভক্ত। তো যদি বিজেপিতে অ্যাপ্লাই করতে হয় মুখ্যমন্ত্রী পদের জন্য, আপনি 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 যা বলেছেন, আপনি তাহলে কি দিলীপ ঘোষ অ্যাপ্লাই করবেন? দেখুন দিলীপ ঘোষকে তো আপনারা কোনো দায়িত্ব দেননি। আচ্ছা যদি যদি মণিপুরে যদি মণিপুরে ফিরি, তাহলে আপনি যা যা তমাল সম্পর্কে বললেন যে ওখানে থাকাটা সেফ না, যদি সেফ না হয় তাহলে আপনারা 21 মাস ধরে ওখানে কি করছিলেন? আপনারা 21 মাস ধরে প্রশাসন আমি বুঝতে পারছি না। একদিকে বলছেন প্রশাসন নিয়ন্ত্রণে আছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, বিধানসভার অধিবেশন ডাকতে পারছেন না, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম স্থির করতে পারছেন না, এটা কি হচ্ছে? মানে এর চাইতে কার্টুন তো ভারতবর্ষের ব্যবস্থা দেখেন। সুমনদা, গণতন্ত্রে অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হয় যখন কোনো লিডারশিপের কোনো স্পেসিফিক সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেড হয় কোনো টেকনিক্যাল কারণে বা কোনো কারণে, তখন তার জন্য সময় লাগে, সেই সময়টা দিতে হয়। কত সময়? নির্দিষ্ট ব্যাকরণ নেই না, তার মানে কি সংবিধানে আছে? না, আপনি সংবিধানে আছে নাকি? যা বললেন আমি আপনাকে, এটা কংগ্রেসের মতো হবে না। না না, যে এই আপনারা তার মানে কি আপনারা আমি বলেছিলাম এরা কাশ্মীরে কোনোদিন নির্বাচন হবে না। আমার আরেকটা প্রশ্ন বলেননি, আপনারা বলেননি সুমন বলেন কাশ্মীরে কখনো নির্বাচন হবে না। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে নির্বাচন করিয়ে বিজেপির কাছে গণতন্ত্র সবার আগে। আপনাদের কাছে কোনো বিকল্প নাম ছিল না? নাম আগে দিয়ে দিতে হবে কেন? সবার মধ্যে আলোচনা চলছে, ভেতরে পরিষদীয় দলে আলোচনা হবে, দল ঠিক করে দেবে কেন? পরিষদীয় দল সিদ্ধান্ত নেবে। দেখুন না আমি শঙ্কুর ইনোসেন্সকে স্বীকার করছি, এটা তো অস্বীকার করে লাভ নেই, কারণ এতটা ইনোসেন্ট ও দেখতে পারে না, এতটা ইনোসেন্ট ও দেখতে পারে না উলঙ্গ মহিলা হেঁটে চলেছে, এতটা ইনোসেন্ট ও দেখতে পারে না। আর্মির অত্যাচারের যে ছবি বেরিয়েছিল মণিপুর থেকে মনে আছে? মহিলারা যে ছবি দেখিয়েছিল কংগ্রেসের শাসনকালে, আর্মি যে অত্যাচার করেছিল আপনার মনে আছে? দেখাবো ছবি, কংগ্রেসের জন্য দায়ী। লজ্জা, কংগ্রেস দেশটাকে লুটেছে। বিজেপির লজ্জা হওয়া উচিত। প্রশাসনিক ফেলিওর যদি হয় এটা ডেফিনেশন হয়ে থাকবে। শুধু ভোটার দিকে তাকিয়ে কনস্টিটিউশনাল ক্রাইসিস, শুধুমাত্র ভোটার দিকে তাকিয়ে একটু বলবো, এতগুলো মানুষের হত্যা। দেখো দুটো গুরুত্বপূর্ণ বিষয়, চিৎকার চেঁচামেচি না, বিষয় হচ্ছে মণিপুর বা নর্থ ইস্টের এই রাজ্যগুলোতে বিজেপি সরকারে আসার পর, ডবল ইঞ্জিন সরকার বলুন বা তার তো জোট সঙ্গী দলগুলো ক্ষমতায় রয়েছে বাকি রাজ্যগুলোতে, সেই সীমান্ত সুরক্ষা একটা বড় প্রশ্ন চিহ্নের জায়গায়। মেইতিদের হাতে, কুকিদের হাতে বিপুল অস্ত্র ভান্ডার, তাহলে এই অস্ত্র ভান্ডারের আমদানি তো আর আকাশপথে হচ্ছে না, নিশ্চয়ই সীমান্ত এলাকা দিয়ে হচ্ছে। তাহলে সীমান্ত সুরক্ষার যে চওড়ার কথা মোদী সাহেব বলতেন যে অরুণাচল বা চায়নার ইয়ে জায়গা থেকে দেশকে রক্ষা করবেন, তাহলে পুরোপুরি ব্যর্থ। এক দুই, আমি এক সেকেন্ড বলি, কংগ্রেসের বিরুদ্ধে তোমাদের কিছু কিছু নকশালি লোকজন আছে যারা হচ্ছে সরাসরি এই সমস্ত কাজ করছে, যেভাবে আদিবাসীদের গণহত্যা চালাচ্ছ, তোমাদের মুখে আর নকশালি আদিবাসীদের মাওবাদীদের কথা মানায় না। যাই হোক, তোমরা মাওবাদী নকশালি তকমা দিয়ে আদিবাসীদের গণহত্যা করছো, আদিবাসীদের গণহত্যা চালাচ্ছ ছত্তিশগড়ে। যাই হোক, আমি আরেকটা পয়েন্ট প্লিজ প্লিজ এক সেকেন্ড, আচ্ছা প্লিজ এক সেকেন্ড, তোমাদের সিপিএম আচ্ছা একদম ঠিক আছে তোমরা সবাই মিলে বসে এখানে ছোট ছোট গ্রুপ ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে কংগ্রেসের যদি নীতিগত কোনো ভুল নর্থ ইস্টে হয়ে থাকে, তাহলে সেই কংগ্রেসের 80% দলের এমএলএ নেতাদের আজকে বিজেপিতে নিয়ে কোন নীতি ভুলের শুধরানোর রাজনীতি বিজেপি করছে। আমি একটা পয়েন্ট আছে, সিপিএম দায়ী, কংগ্রেস দায়ী, সমস্ত কিছু আমি ধরে নিলাম, কিন্তু ক্রাইসিসটার সূত্রপাত যেখানে হয়েছে সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে মণিপুর, তার দায় তো বিজেপিকে নিতে হবে। আমি কমপ্লিট করে, তুমি আমার সময় এখন ডিস্টার্ব করলে আমি একটা কমপ্লিট করি, আর আমারটা কমপ্লিট করে তারপর তোমাকেই প্রশ্ন থাকবে, আর তুমি তো আমার প্রশ্নটাই করতে দাও। এক সেকেন্ড, আমি প্রশ্নটা করে তারপর তুমি উত্তর দাও। আমার বক্তব্য কে বলবে? না না, এই উত্তরটা কে বলবে? এই ফাউলিং করে আলোচনাটাকে ডিস্টার্ব করবে। আমার বক্তব্য পরিষ্কার, তুমি বলবে সবার প্রতি এক সেকেন্ড। আরে ভাই, মুক্তিদের প্রথম থেকে দাবি দাওয়া ছিল যে বীরেন সিং পদত্যাগ করলে আলোচনা শুরু হবে। তাহলে 21 মাস ধরে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ না করিয়ে, আলোচনার গণতান্ত্রিক পরিবেশ তৈরি না করে
কেন্দ্রের সরকার কোন বার্তা দিল? গণহত্যা, মহিলা নির্যাতন, আদিবাসী নির্যাতন, এইটা কি বিজেপি সরকার চায়? শঙ্কু, ওকে লিগ্যাল ট্রায়াল। আচ্ছা এক সেকেন্ড, প্রথম কথা হচ্ছে যারা না শূন্যতে আছে তাদের গণতান্ত্রিক এই সমস্ত মণিপুরে আমরা 47 বছর শূন্য নয়, অন্যতম দল ছিল এবং সরকারও ছিল। এই যে স্বীকারোক্তি 47 মণিপুরে 47 বছর শূন্য ছিল। শেষ করে এই 47 বছর ধরে ওখানে এই সমস্ত তৈরি করেছে, এখন সেই সমস্ত জিনিস ফুটে ফুটে বেরোচ্ছে। পিছনে তো এরাই আছে, এতক্ষণে স্বীকারোক্তি আমরা যতদিন ছিলাম ততদিন ছিল, আর তোমরা তৃপ্তির হাসি। আমি দিদি উত্তর দিচ্ছি, উত্তর নেবে না, শেষ না হলে আমি উত্তর কি দেব? দেখে থামা। আমার একটা দর্শক, আমার যে বক্তব্য দলটা শূন্য সে দলটা দাদা, তাদের বলার অধিকার আছে। সে দলটা গিয়ে না তার কিছু আছে তো, কুকিদের অস্ত্র দিয়ে এলো। না এক সেকেন্ড, তখন সুমনদা গণতান্ত্রিকভাবে শূন্য, সুমনদা গণতান্ত্রিকভাবে শূন্য আর রাজনৈতিকভাবে শূন্য দুটো এক জিনিস নয়। কিভাবে আপনাকে মনে রাখতে হবে, আপনাদের জন্য ঘড়িটা টিক 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 করে চলছে এবং এক একটা মুহূর্ত অতিক্রান্ত হচ্ছে। মণিপুর ঘিরে ধোঁয়াশা, অনিশ্চয়তা আরো জোরালো হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের একটা রাজ্য, সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নেই। কোন পথে যেতে চলেছে সেই রাজ্য, কার হাতে থাকবে দায়িত্ব, সেটা অন্ধকারে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।